আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন যে পশ্চিমবঙ্গে বিগত কয়েকদিন ধরেই এমন কিছু কাণ্ড কারখানা ঘটে চলেছে যা অতীতে ঘটেনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের প্রথম দিকেও এই সমস্ত ঘটনাগুলো ঘটেনি। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে এই বিগত কয়েকদিন ধরে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরাও আপনাদের সামনে যা যা খবর এনেছি সেগুলো কার্যত একটা বেনজির। এবং সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের খবর কেন বারবার দেশের শিরোনামে চলে যাবে, এটা কিন্তু একটা উদ্বেগের কারণ। আপনাদের এই সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের মতামতও জানার চেষ্টা করব। কয়েকটা ঘটনার সম্প্রতিকালে আপনাদের বলার চেষ্টা করি। আপনারা যদি মনে রাখতে পারেন, কুচবিহারে একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটা কিন্তু এতটা বড় তার ইম্প্যাক্ট হয়নি, কিন্তু ঘটনাটা মণিপুরের যে ঘটনা তার কাছাকাছি একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেখানে এক সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা, তাকে একেবারেই বিবস্ত্র করে রাস্তায় পেটানো হয়েছিল। অনেকে দাবি করেছেন যে ন্যাকেড প্যারেড করানো হয়েছিল, ঠিক যেমন মণিপুরে হয়েছিল। এবং কেন ওই সংখ্যালঘু মহিলার এমন পরিণতি, তার কারণ হচ্ছে ওই গ্রামে, কোচবিহারের যে গ্রামে ওই মহিলার বসবাস, সেই গ্রামে নাকি ওই মহিলা, তাদের পরিবারই শুধুমাত্র বিজেপিকে সমর্থন করেন। এবং আপনারা একটু খেয়াল করে দেখুন, আমরা তো বলি যে সংখ্যালঘু সম্প্রদায় অনেক জোটবদ্ধ, তারা অন্য কারোর প্রবলেম দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে, এটা তো আমরা বলে থাকি। কিন্তু এই মিথটাও কার্যত রাজনীতি ভেঙে দিয়েছেন। সত্যি আপনারা দেখবেন যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ইউনিটি অনেক বেশি। বিশেষ করে ধর্মীয় ব্যাপারে যদি কোনো রকমের কোনো ঘটনা ঘটে, তারা পুরো মহল্লা পর মহল্লা, এমনকি রাজ্য, দেশ এবং দেশের বাইরে যত মুসলিম কান্ট্রি রয়েছে সেগুলো নিয়ে সকলেই এক হয়ে যায়। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি নূপুর শর্মার যে ঘটনা, সেই ঘটনা ভারতবর্ষের একটা টিভি চ্যানেলে ঘটেছিল, কিন্তু তার ইম্প্যাক্ট ভারতবর্ষ ছাড়িয়ে বিভিন্ন মুসলিম দেশে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এইটা হচ্ছে মুসলিম সমাজের একটা ইউনিটি। এর অনেক ভালো দিকও আছে, এবার অনেক বাজে দিকও আছে। যাই হোক, সেই দিকে আলোচনা করছি না, কিন্তু আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বা বিশেষ করে যারা সংখ্যালঘু মুসলিম মানুষরা আমার এই পর্বটি দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। দেখুন, রাজনীতি কিভাবে এই ইউনিটির মধ্যেও কিন্তু ফাটল ধরিয়ে দিয়েছে। এই যে মহিলাকে কুচবিহারে বিবস্ত্র করে মারার মতো মারাত্মক ঘটনা ঘটলো, এই ঘটনাটা এতটা বড় ইম্প্যাক্টেড হলো না। একটু ভেবে দেখুন তো, ওই মহিলা যদি তৃণমূল কংগ্রেসের হতো আর তার ওপর যদি এইরকম অত্যাচার করা হতো, এই ঘটনাটি রাজ্য ছেড়ে দিন, দেশ উত্তাল হতো, দেশের বাইরেও উত্তাল হয়ে যেত যে একটা সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে কিভাবে মারা হয়েছে, পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন, প্রত্যেকটি বোধহয় মুসলিম সমাজের মানুষ, এমনকি দেশ বা বিশ্বের দরবারে এই ঘটনা পৌঁছে যেত। অথচ দেখুন যে সেই মুসলিম সম্প্রদায়েরই একজন মহিলা, তিনি যখন আক্রান্ত হলেন এবং তার উপর বিবস্ত্র করে এমন অত্যাচার করা হয়েছিল রাস্তায় ফেলে, যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এবং তারপরে তাকে তার বাড়ির লোকেরা উদ্ধার করে। এই রকম যখন পরিস্থিতি, একটা মারাত্মক ঘটনা, আমরা দেখলাম বিজেপি নেতৃত্বই শুধু এটা নিয়ে সরব হলেন। বাকি সিপিএম কে দেখলাম না এটা নিয়ে কথা বলতে, কিংবা কংগ্রেসও চুপচাপ থাকলো। আর তৃণমূল কংগ্রেস, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো চুপচাপ থাকলোই। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও কিন্তু কেউ মুখ খুললেন না, কেউ প্রতিবাদ জানালেন না। এটা কিন্তু একেবারে আশ্চর্যের একটা বিষয়। সে যাই হোক, আপনাদের একটা ঘটনা দেখাতে চাইবো। সেই কোচবিহারের ওই মহিলার উপর যে অত্যাচার হয়েছিল, যে মহিলাকে বিবস্ত্র করে এমন মারা হয়েছিল যে তিনি অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন, বাড়ির লোকেরা এনে তাকে উদ্ধার করেছিল। এবার দেখুন, আপনাদের একটা দেখাতে চাইছি থানার একটা নোটিশ। সেই মহিলার পরিবার বা মহিলাকে উদ্দেশ্য করে একটা থানায় নোটিশ জারি করা হয়েছে। কি বলা হয়েছে এই নোটিশে আপনারা একটু দেখুন, একটু দেখলে আপনারা কিন্তু চমকে যাবেন। লেখা রয়েছে, নোটিশ আন্ডার সেকশন 91 সিআরপিসি, whereas it has been made to appear to me that the production of article mentioned below is necessary or describable for the purpose of investigation in case of FIR Ghoksharanga police station case number such and such. Therefore you are directed to produce the required articles before the undersigned at Ghoksharanga police station on 6th July 2024 at 10 AM। অর্থাৎ বলা হয়েছে যে নিম্নলিখিত যে ডকুমেন্টের কথা বলা রয়েছে, তিনটি ডকুমেন্ট চাওয়া হয়েছে।
বা 3টি জিনিস চাওয়া হয়েছে। সেই 3টি জিনিস 6ই জুলাই 2024 সালে ঘোকসাডাঙ্গা পুলিশ স্টেশনে সকাল 10টাতে কিন্তু জমা দিতে হবে, এরকম বলা হয়েছিল। 10টার মধ্যে নয়, সকাল 10টাতে জমা দিতে হবে। এটা একটু লক্ষ্য করুন, উইদিন 10 AM না, অ্যাট 10 AM, অর্থাৎ একেবারে 10টাতে জমা দিতে হবে। 9টা বেজে 59 জমা দিলেও হবে না, একেবারে 10টাতেই জমা দিতে হবে। একটা অদ্ভুত একটা নোটিশ, এবং সেই নোটিশে আরো বেশি অদ্ভুত, আপনারা দেখুন 1, 2, 3 নম্বরে কি কি চাওয়া হয়েছে ওই মহিলার কাছ থেকে বা মহিলার পরিবারের কাছ থেকে। কি কি চাওয়া হয়েছে দেখুন। 1 নম্বর হচ্ছে, গত 25/6/2024 তারিখের ঘটনার সময় আপনার পরিহিত ছেঁড়া শাড়ি। 2, গত 25/6/2024 তারিখের ঘটনার সময় আপনার পরিহিত ছেঁড়া সায়া। আর 3, গত 25/6/2024 তারিখের ঘটনায় আপনার পরিহিত ছেঁড়া ব্লাউজ। অর্থাৎ 25/6/24 তারিখে যে ঘটনা ঘটে গিয়েছিল, মারাত্মক ঘটনা, একজন সংখ্যালঘু মহিলাকে তাকে রাস্তায় ফেলে মারা হয়েছিল বিবস্ত্র করে, এবং তার বিভিন্ন রকম ছবি ভাইরাল হয়েছে। একটা ব্লার ছবি, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন, সেই ছবিটাও আপনাদের সামনে দেখাচ্ছি, একটা ব্লার ছবি। সেখানে দেখুন আপনারা কি কি চাওয়া হয়েছে। যেদিন ওই মহিলাকে অত্যাচার করা হয়েছিল তার ছেঁড়া শাড়ি, ছেঁড়া সায়া এবং ছেঁড়া ব্লাউজ। প্রথম কথা হচ্ছে, আপনারা শুভেন্দু অধিকারী যে চিত্রটি শেয়ার করেছেন একেবারেই ব্লার করে দেওয়া, যাতে কোনো রকমেরই কিচ্ছু বোঝা না যায়, কিন্তু এটা বোঝা যাচ্ছে, অন্তত কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে সেখানে কাপড় কিচ্ছু নেই, দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বলুন, একজন মহিলাকে অত্যাচার করা হলো, তাকে বিবস্ত্র করা হলো, তাকে মারধর করা হলো, তিনি অচৈতন্য হয়ে পড়লেন, বাড়ির লোক এসে তাকে উদ্ধার করলেন। এরপরে বলুন যে ওই মহিলার কাছে কি করে, বা ওই মহিলার পরিবারের কাছে কি করে ছেঁড়া শাড়ি, ছায়া, ব্লাউজ এগুলো কি করে থাকবে বলুন তো? এগুলো কি করে জোগাড় করা সম্ভব? অভিযোগটাই হচ্ছে যে তাকে বিবস্ত্র করে মারা হয়েছে, এটাই অভিযোগ। অর্থাৎ তার সমস্ত জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাকে বিবস্ত্র করে মারা হয়েছে, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে পুলিশ তার কাছে চাইছে যে আপনাকে 6ই জুলাই 10টার মধ্যে আপনার ওই সমস্ত ছেঁড়া শাড়ি, সায়া, ব্লাউজ এগুলোকে আমাদের এই পুলিশ স্টেশনে জমা দিতে হবে। প্রশ্ন হচ্ছে, এটা কি যিনি নির্যাতিত হলেন তিনিই কি জোগাড় করে দেবেন তার এভিডেন্স? পুলিশ যিনি আয়ও এখানে নাম লেখা রয়েছে, এসআই সাব ইন্সপেক্টর অভিজিৎ সরকার, তো দাবি করা হচ্ছে যিনি অত্যাচারিত হলেন, অভিযোগ হচ্ছে বিবস্ত্র করে মারা হয়েছে, তিনি, তাকেই জোগাড় করে দিতে হবে এভিডেন্সকে। প্রথম কথা, কতটা ব্যর্থতা দেখুন, যে পুলিশ প্রশাসনের তো সেই দিনই, অর্থাৎ 25 তারিখে যে ঘটনা ঘটেছে সেই দিনেই তো পুলিশের কমপ্লেন পেয়ে বা শতপ্রণোদিতভাবে ঘটনাস্থলে গিয়ে এভিডেন্স সংগ্রহ করা উচিত ছিল। তা না করে একেবারে এই ভদ্রমহিলার কাছ থেকে বলা হচ্ছে আপনি সকাল 10টার মধ্যে একটা ডেট দিয়ে বলা হচ্ছে যে আপনি আপনার ছেঁড়া সায়া, শাড়ি, ব্লাউজ এগুলো জমা দিয়ে যান। মানে কতটা অসৌজন্যতা! একজন মহিলাকে এইভাবে মারা হয়েছে, যিনি তার আইডেন্টিটি প্রকাশ করতে ভয় পাচ্ছেন, বা যিনি আইডেন্টিটি প্রকাশ করতে পারবেন না, যে তার কারণ একেবারে জনসমক্ষে তাকে বিবস্ত্র করে মারা হয়েছে, অথচ সেই ঘটনায় পুলিশ তার কাছে এভিডেন্স চাইছে যে এই সমস্তগুলো তাকে দিতে হবে। কেন? এটা তো পুলিশ প্রশাসনের দায়িত্ব হওয়া উচিত। যদি কোনো ঘটনা ঘটে থাকে, এই মহিলা সত্যি বলছেন না মিথ্যে বলছেন, তার সাক্ষী সংগ্রহ করা কিংবা ঘটনাস্থল থেকে এই সমস্ত ছেঁড়া জামা কাপড় উদ্ধার করা, এই কাজটা কার? এই কাজটা তো আমাদের মোটা বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি যে এটা তো পুলিশের কাজ হওয়া উচিত। যিনি ইন্সপেক্টর রয়েছেন তার কাজ হওয়া উচিত, যিনি তদন্ত করছেন তার কাজ হওয়া উচিত। তা না করে একজন মহিলা যিনি অত্যাচারিত হলেন, যাকে বিবস্ত্র করে মর্মান্তিক এরকম শাস্তি দেওয়া হলো, তার কাছেই এই রকম বলা হচ্ছে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে, আপনি লাস্ট লাইনটা আপনাদের সামনে পড়ে শোনাই, ফেলিওর টু অ্যাটেম্প কমপ্লাই উইথ দ্য টার্ম অফ দিস নোটিস ক্যান রেন্ডার ইউর লায়াবল ফর লিগাল অ্যাকশন আন্ডার সেকশন 175 আইপিসি। বলা হচ্ছে যে এগুলো জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আপনার ওপর। ভাবুন একবার, যে তাকেই বলা হচ্ছে আপনি এই সমস্ত জমা দিন, আপনি জমা দিতে না পারলে আপনার ওপরই ব্যবস্থা হবে। দেখুন, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে ওই মহিলা, তিনি নিজে নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়েছেন এবং তিনি একেবারে নাটক করেছেন, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, এবং ধরুন পুলিশ সন্দেহ করছে এমন কোনো ঘটনা ঘটেনি, ওই মহিলা
কোনো রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য এমন কাজ করেছেন বা কোনো রাজনৈতিক নেতা তাকে দিয়ে এমন কাজ করিয়েছে, ধরুন তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, তা সত্ত্বেও দায়িত্ব কি ওই মহিলার পড়ে যে এভিডেন্স গুলো তিনি জোগাড় করে দেবেন? পুলিশের তো এভিডেন্স গুলো জোগাড় করে তদন্ত করে কোর্টের সামনে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই মহিলা নাটক করেছে বা সত্যি সত্যি এই মহিলার উপর অত্যাচার হয়েছে। এটা তো পুলিশ প্রমাণ করবে। এই মহিলা যিনি অত্যাচারিত হয়েছে তাকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি এভিডেন্স জমা দিন। এটাই পশ্চিমবঙ্গ। এই জন্যই আপনাদের কাছে প্রথমে যেটা বলে শুরু করলাম যে আমাদের রাজ্যে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আপনারা খেয়াল করে দেখবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম জামানা অবসানের পর যখন ক্ষমতায় এসেছিলেন তখনও কিন্তু এমন ঘটনা আস্তে আস্তে আমরা দেখতে পাইনি। যে ধরুন ছোটখাটো কিছু ঘটনা ঘটতো কিন্তু পুলিশ প্রশাসনের বা আইন শৃঙ্খলার সার্বিক একটা অবনয়ন, এই চিত্র আমরা দেখিনি। যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল এগিয়েছে ততই কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা আমাকে সবথেকে বেশি অবাক করেছে, যে সংখ্যালঘু সম্প্রদায়কে দেখেছি অনেক বেশি ঐক্যবদ্ধ হতে, বরঞ্চ অনেকেই আমাদের সম্প্রদায়কে নিজেরাই নিজেদেরকে দোষ দেন যে আমরা নাকি অতটা ইউনাইটেড নই, একের দোষ হলে অন্যরা কেউ গিয়ে ঝাঁপিয়ে পড়ে না। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের এটা দোষ বলুন বা গুণ বলুন, অনেকে তাদের এই ধর্মটার কথা বলে যে একজন আক্রান্ত হলে বাকি সকলে সেখানে কিন্তু চলে যায়, রং দল এসব দেখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা সেটাও কার্যত অবাক করে দিল যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে বিজেপি অন্তত বারবার বলছে, তার উপর অত্যাচার করার পরেও একেবারে কেউ কিচ্ছুটি করলো না। মানে সংখ্যালঘু সম্প্রদায় পর্যন্ত আওয়াজ তুললো না, বা ঘটনাটা ভারতবর্ষ ছেড়ে দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে পর্যন্ত নাড়া দেয়নি। আপনারা কতবার দেখেছেন এই ঘটনাটি নিয়ে টিভিতে সম্প্রচার করা হয়েছে, ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রাম হয়েছে, 2-3 দিন ধরে আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় বড় বড় করে 2-3 দিন ধরে টানা লেখা হয়েছে। একেবারে কোনো রকমেরই এই ধরনের ঘটনা ঘটেনি, অর্থাৎ এই ঘটনাকে কেউই গুরুত্ব দিতে চাইছেন না। তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেবে না এটা মানা যায়, কিন্তু বিজেপি বাদ দিয়ে অন্য কেউ এই ঘটনাকে গুরুত্ব দিতে চায়নি, যেটা একটা অবাক কাণ্ড, হওয়া উচিত নয়। দেখুন, সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়, যে অত্যাচারিত হবে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং যে দোষী হবে আইনত তাকে শাস্তি দেওয়া হবে, এটাই নিদান। কিন্তু যখন বারবার এমনটা ঘটে না তখন নিশ্চিতভাবে প্রশ্ন ওঠে যে আইন শৃঙ্খলার সার্বিক অবস্থা পশ্চিমবঙ্গে ঠিক কোন জায়গায় পৌঁছেছে। আপনাদের দেখাতে চাইব যে বিরোধী দলনেতা গতদিনে শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য লিখেছেন এই প্রসঙ্গে। আসুন সেটা আপনাদের না পড়ে শোনালে ঘটনাটা অপূর্ণ থেকে যাবে। তিনি কি লিখছেন: মমতা পুলিশের কি ধৃষ্টতা ভাবুন। বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী, যিনি কোচবিহার জেলার তোলামূলের গুন্ডাদের হাতে নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন, যাকে নির্মমভাবে বিবস্ত্র করে মারধর ও শ্লীলতাহানি করা হয়, পুলিশ নোটিশ দিয়ে মধ্যযুগীয় বর্বরতার শিকার সেই ভদ্রমহিলার কাছে জঘন্যতম অপরাধটি ঘটার সময়ে পরিহিতা ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে। নিগৃহীতা ভদ্রমহিলাকে তার পরিবারের সদস্যরা যখন খুঁজে পেয়েছিলেন তখন তিনি অজ্ঞান এবং প্রায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়েছিলেন। তার পরিহিত বস্ত্র দুষ্কৃতীরা নিয়ে চলে যায়। এই ঘটনার কথা এফআইআরেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমিও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের কাছে আগের পোস্টগুলিতে এই বিষয়টি তুলে ধরেছি। নিগৃহীতার একমাত্র দোষ তিনি বিজেপির সাথে যুক্ত এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় তিনি বিজেপির হয়ে পরিশ্রম করেছিলেন। আমি নিরপেক্ষ তদন্তের জন্য মামলাটিকে সিবিআইকে হস্তান্তর করা উচিত বলে দাবি করছি, কারণ দলদাস পুলিশের এখন মূল কাজ হলো শাসক দল ঘনিষ্ঠ অপরাধীদের ও গুন্ডাদের আড়াল করা ও সাজা পাওয়া থেকে রক্ষা করা। তদন্তকারী অফিসারদের এমন ঘৃণ্য আচরণ যে তদন্তকারী অফিসারের এমন ঘৃণ্য আচরণকে ধিক্কার জানায় এবং ঘোষকাডাঙ্গার থানার তদন্তকারী অফিসার এবং অফিসার ইনচার্জকে অবিলম্বে বরখাস্ত করার দাবি করছি, কারণ তারা নিগৃহীত মহিলাকে অপমান করার উদ্দেশ্যেই এমন নোটিশ পাঠিয়েছেন। সত্যি, এবং যে সমস্ত নোটিশগুলো পাঠানো হয়েছে সেগুলো কিন্তু পোশাকের একটা প্রাইভেট পার্ট, মানে সায়া ব্লাউজ, এগুলো তো একটা নারীর সম্মান। এইভাবে ওই মহিলার কাছ থেকে যদি থাকে সেগুলো কিন্তু অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। জানি না, মানে সেগুলো তো একটা মহিলার সম্ভ্রম রক্ষা করে। জানি না, এটা কি মারাত্মক ঘটনা, আপনারাই বলুন।
এই রাজ্যের পুলিশ প্রশাসন কোন দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে এই রাজ্যটা কোন দিকে পরিণত হতে চলেছে, আপনারাই লিখে জানান। কি বুঝলেন এই ঘটনা সম্পর্কে? আপনাদের মতামত আজকের কমেন্ট বক্সে লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।